বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ। আজকে নবম পর্ব। চৈনিক সম্রাট কুবলাই খান। বাতু খানের বাহিনী যখন পূর্ব ইউরোপের পোল্যান্ড, হাঙ্গেরি, ইউক্রেন ও রাশিয়ার কিছু অংশে অভিযান চালিয়ে দখল করেন, আবার হালাকু খানের বাহিনী যখন বাগদাদে ধ্বংসযজ্ঞ চালিয়ে মুসলিম সভ্যতা নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, ঠিক সেই সময়ে হালাকু খানের আরেক ভাই কুবলাই খান চীনে ইউয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। অন্য মঙ্গলদের মতো কুবলাই খান এতটা নিষ্ঠুর ও বর্বর ছিলেন না। তিনি চাইনিজ সংস্কৃতিকে আপন করে নিয়েছিলেন। চীনের ইতিহাসে কুবলাই খানের অবদান অনস্বীকার্য। 1259 সালে কুবলাই খান চীনে ইউয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। চীনের ইতিহাসে আমি এ ব্যাপারে অবশ্য বলেছি, তাই এখানে আর এ ব্যাপারটা উল্লেখ করতে চাই না। মঙ্গলদের শেষ তাণ্ডব, তৈমুর লংয়ের নৃশংসতা। 1300 সালের দিকে মঙ্গলদের তাণ্ডব যখন ধীরে ধীরে কমে আসছিল, তখনই আরেক নৃশংস মঙ্গল যোদ্ধা তৈমুর লংয়ের জন্ম হয়। 1336 সালে তৈমুর লং বর্তমান উজবেকিস্তানের রাজধানী সমরকন্দ থেকে 50 মাইল দূরবর্তী এক অখ্যাত অঞ্চলে জন্মগ্রহণ করেন। 20 বছর বয়সে ঘোড়ার পাল চুরি করতে গিয়ে ডান পায়ে মারাত্মক আঘাত পান, তাই তিনি আজন্ম খোড়া থেকে যান। তৈমুর লং এর উদ্দেশ্য ছিল তার পূর্বপুরুষ চেঙ্গিস খানের দখলীকৃত সব এলাকা পুনরুদ্ধার করে আরো বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। এ কাজে আসলে তৈমুর লং সফল হয়েছিলেন, কিন্তু মানব ইতিহাসের জন্য তৈমুর লং এর আবির্ভাব ছিল এক ভয়াবহ ঘটনা। প্রায় 1,70,00,000 লোক তৈমুরের বাহিনীর হাতে নিহত হয়, যা ছিল তৎকালীন পৃথিবীর মোট জনগোষ্ঠীর প্রায় 1/5। দিল্লি থেকে মস্কো, চীনের তিয়ান শান পর্বত থেকে আনাতুলিয়ার প্রান্তর পর্যন্ত বিস্তৃত ছিল তৈমুরের সাম্রাজ্যের সীমানা। তৈমুর নিজে তৈমুরিদ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। দিল্লি নগরীতে হামলা চালান তৈমুর। তুরস্কের ওসমানী খেলাফতকে একেবারে টুকরো টুকরো করে ফেলেছিলেন। অত্যন্ত নির্মমভাবে সাধারণ জনগণকে হত্যা করেন তৈমুর। কিন্তু পৃথিবীর ইতিহাসের জন্য সুখকর ব্যাপার ছিল, 1405 সালে তৈমুর লং মারা যাওয়ার পরই তার এই সাম্রাজ্য প্রায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তারপর মঙ্গলদের বর্বরতার অবসান হয় পৃথিবীতে। মঙ্গলদের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে পৃথিবীতে তিনটি মুসলিম সাম্রাজ্যের ভিত্তি শক্ত হয়। তিনটি সাম্রাজ্য হচ্ছে ভারতের মুঘল সাম্রাজ্য, পারস্যের সাফাভিদ সাম্রাজ্য ও তুরস্কের ওসমানিয়া খেলাফত। রাশিয়ার ইতিহাস। রাশিয়া দেশটি আয়তনে বিশাল বড় হলেও বিশ্ব ইতিহাসে তার স্থান খুব বড় নয়। ইউরোপ ও এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রাশিয়ার অবস্থান। মানে আমি বলতে চাই, বিশ্ব ইতিহাসের মোট সৃষ্টিকারী তেমন কোনো ঘটনাই রাশিয়াতে ঘটেনি। 1917 সালে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা ছাড়া স্পেন, পর্তুগাল, ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ড এসব ইউরোপীয় জাতিগুলো যখন পুরো বিশ্ব অভিযানে বেরিয়েছে, কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের পরই রাশিয়া তখন ইউরোপ সীমান্তে ছোটখাটো সংঘর্ষে লিপ্ত। তুরস্কের ওসমানী খেলাফতের সাথে রাশিয়া ছিল শত শত বছরের শত্রুতা। তুরস্কের সাথে রাশিয়া ইউরোপের রাজনীতিতে ঢুকে পড়ে। সে কাহিনী বলবো ধীরে ধীরে। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। আয়তন প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটার। চীন ও রাশিয়া দুটি দেশের সাথেই সবচেয়ে বেশি দেশের সীমান্ত রয়েছে। রাশিয়া ও চীনের সীমানায় প্রায় 14টি দেশের অবস্থান। তুরস্ক আর রাশিয়া হচ্ছে ইউরেশিয়ান দেশ। এই দুটি দেশই এশিয়া ও ইউরোপ মহাদেশে পড়েছে। আমাদের দেশের বামপন্থীদের একসময় পবিত্র তীর্থভূমি ছিল রাশিয়া। প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে রাশিয়া পুরো পৃথিবীর বামপন্থীদের কাছে একসময় ছিল নমস্য। মামুন বলল, তুমি আমাকে সমাজতন্ত্র সম্পর্কে একটু ধারণা দাও, যাতে আমি এগুলো সহজে বুঝতে পারি। সোয়ান বলল, সমাজতন্ত্রের পুরো আলাপটাই আমি গল্পে গল্পে বিংশ শতাব্দী বইয়ে করব। আপাতত এখন এই আলোচনাটা করে লাভ নাই। তার চেয়ে চলো আমরা রুশ জাতির ইতিহাসের স্বরূপ উন্মোচন করি। রুবিক রাশিয়ার ইতিহাসের প্রথম রাজা। আগেই বলেছি, রাশিয়ার প্রাচীন ইতিহাস বিশ্ব ইতিহাসে তাৎপর্যপূর্ণ নয়। কোনো উন্নত সভ্যতা বা রাজবংশ কিছুই গড়ে ওঠেনি রাশিয়াতে। কোনো দলিল দস্তাবেজও নেই। আর্য জনগোষ্ঠীর একটি শাখা স্লাভ জাতিগোষ্ঠী নামে পরিচিত।
স্লাভ জনগোষ্ঠীর আধিপত্য গড়ে ওঠে রাশিয়াতে। রাশিয়া সহ পুরো বলকান অঞ্চলে স্লাভ জনগোষ্ঠীর বসবাস। রাশিয়ার ইতিহাসে রুরিক নামে একজন রাজা পাওয়া যায়, যিনি 862 সালে রুরিক রাজবংশ প্রতিষ্ঠা করেন। রাশিয়াতে রুরিক রাজবংশ 862 থেকে 1598 সাল পর্যন্ত রাজত্ব করে। রুরিক স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের লোক ছিলেন বলে ধারণা করা হয়। প্রাচীন রাশিয়ার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরী ছিল বর্তমান ইউক্রেনের রাজধানী কিয়েভ। কিয়েভের পাশাপাশি নভগোরদ শহরকে কেন্দ্র করে রাশিয়ার সংস্কৃতি ও ইতিহাস বিকশিত হয়। তারপর প্রতিষ্ঠিত হয় মস্কো নগরী। ভ্লাদিমির দ্য গ্রেট রাশিয়ার প্রথম খ্রিস্টান সম্রাট। কিয়েভের রাজা ভ্লাদিমির 988 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে রাশিয়ায় খ্রিস্ট ধর্ম ছড়িয়ে দেন। বাইজান্টাইন সাম্রাজ্যের সাথে তিনি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এই সূত্র ধরেই রাশিয়া হয়ে পড়ে গ্রিক অর্থোডক্স চার্চের অনুসারী। গ্রিক আর ক্যাথলিক চার্চের পার্থক্য আগেই তোমাকে বুঝিয়েছি। খ্রিস্ট ধর্মের প্রভাবে রাশিয়ান স্লাভরা প্রকৃতি পূজা থেকে বেরিয়ে আসে। রাশিয়ার মঙ্গল আক্রমণ। ত্রয়োদশ শতাব্দীতে মঙ্গলরা রাশিয়া আক্রমণ করে। মঙ্গল অধিনায়ক বাতু খান ইউক্রেনের রাজধানী কিয়েভ অবরোধ করেন 1240 সালে। একই সময় সুইডেন ও জার্মানের টিউটনিক গোষ্ঠী রাশিয়া আক্রমণ করে। মঙ্গলরা ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে পঞ্চদশ শতাব্দীর অবসান পূর্ব পর্যন্ত রাশিয়ার ক্ষমতা পরোক্ষভাবে করায়ত্ত করে রেখেছিল। রুশ রাজারা মঙ্গলদের প্রতি আনুগত্য প্রদর্শন করে রাজ্য শাসন করতেন। তবে চতুর্দশ শতাব্দীর শেষ লগ্ন থেকেই রাশিয়ার মানুষ মঙ্গলদের অধীনতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। 1380 সালে মস্কোর রাজা আইভানুচিভ মস্কো বাহিনীকে সম্পূর্ণভাবে পরাজিত করতে পেরেছিলেন। 1453 সালে পতন ঘটে বাইজান্টাইন সাম্রাজ্যের। তখন খ্রিস্টান ধর্মের অন্যতম সমৃদ্ধশালী শহর হিসেবে পরিচিত হয়ে ওঠে মস্কো। ইভান দ্য টেরিবল রাশিয়ার প্রথম জার। তবে রাশিয়া বিশাল দেশে পরিণত হয় চতুর্থ ইভানের আমলে। তার রাজত্বের সময়সীমা ছিল 1533 থেকে 1584 সাল পর্যন্ত। তিনি প্রথম রাশিয়ার জার হিসেবে আবির্ভূত হন। তিনি গির্জায় গিয়ে জাঁকজমকের সাথে মুকুট পরে জার পদবি গ্রহণ করেন। তিনি অত্যন্ত কঠোর শাসক ছিলেন। নির্মমতার জন্য ইতিহাসে তিনি ভয়ঙ্কর ইভান নামে পরিচিত ছিলেন। সৌরভে গৌরবে রোমানভ রাজবংশ 1613 থেকে 1917 সাল। রোমান্স রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন মিখাইল রোমান্দ। 1598 সালে বুরিক রাজবংশের শেষ সম্রাট ফিউদর মারা গেলে গৃহযুদ্ধ শুরু হয়। 15 বছর যাবৎ অরাজক অবস্থা চলতে থাকে। ফিউদরের কোনো উত্তরসূরি ছিল না। পিটার দ্য গ্রেট রাশিয়া যখন পরাশক্তি হয়ে উঠল 1682 থেকে 1725 সাল। পিটার দ্য গ্রেটের রাজত্বকালে রাশিয়া শক্তিশালী হয়ে উঠল। এতদিন রাশিয়া আসলে ইউরোপের অধিবাসী হিসেবে পরিচিত হতে পারেনি। পুরাতন ধ্যান ধারণা আর সামন্তবাদী চিন্তাধারা নিয়ে রাশিয়া ইউরোপের সবচেয়ে অনুন্নত ও পিছনের সারির দেশ হয়ে পড়ে রইল। পিটার দ্য গ্রেট রাশিয়াকে পশ্চিম ইউরোপের আধুনিক দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলার জন্য চেষ্টা করলেন। নেপোলিয়ান পরবর্তী রাশিয়া। নেপোলিয়ান যখন ইউরোপের তাণ্ডব চালাচ্ছেন, রাশিয়া তখন ইউরোপের সমীহ জাগানো শক্তি। প্রাথমিক অবস্থায় রাশিয়ার সাথে নেপোলিয়ানের সখ্যতা ছিল। নেপোলিয়ান যখন ব্রিটেনকে শায়েস্তা করার জন্য উপমহাদেশীয় প্রথার প্রবর্তন করেন, রাশিয়া নেপোলিয়ানের সাথেই ছিল। কিন্তু উপমহাদেশীয় প্রথা মেনে চলার কারণে রাশিয়ার ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়। 1812 সালে রাশিয়া যার প্রথম আলেকজান্ডার উপমহাদেশীয় প্রথা থেকে বেরিয়ে যান। ক্ষুদ্র নেপোলিয়ান এবার রাশিয়া দখল করার জন্য 5 লক্ষ সৈন্যের বিরাট বাহিনী নিয়ে রাশিয়া অভিযানে। ইউরোপের ইতিহাসে সে ব্যাপারে বলা আছে, নেপোলিয়ানের রাশিয়া অভিযান ছিল চূড়ান্ত ব্যর্থ। নেপোলিয়ানের বিরুদ্ধে জোট গড়ে তোলে ইউরোপের দেশগুলি। রাশিয়া ছিল এই জোটের গুরুত্বপূর্ণ শরিক। 1815 সালে নেপোলিয়ানের পতন হয়। রাশিয়ার ইচ্ছা কেবল একটাই, তুরস্ককে ধ্বংস করা। তুরস্কের ইসলামী খেলাফতকে একদম সহ্য করতে পারত না। তুর্কিদের সাথে বিরোধ ও ক্রিমিয়ার যুদ্ধ। তুরস্কের ওসমানী সালতানাতের সাথে শত শত বছর শত্রুতার সম্পর্ক ছিল রাশিয়ার। এর প্রধান কারণ সম্ভবত এই ছিল যে তুরস্কের ওসমানিয়া সালতানাত 1453 সালে খ্রিস্টান বাইজেন্টাইন সভ্যতা ধ্বংস করে।
আর বাইজান্টাইন সংস্কৃতি ও রীতিনীতি অনুসরণ করত রাশিয়ানরা। আবার বলকান অঞ্চলের বিশাল এক স্লাভ জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করত তুরস্কের ওসমানিয়া সালতানাত। স্লাভ জনগোষ্ঠী ছিল রাশিয়ার জাতভাই, তাই বলকান অঞ্চলে তুরস্কের প্রভাবকে একদম মানতে পারত না রাশিয়া। কিন্তু ব্রিটেন ও ফ্রান্স কখনোই চাইতো না তুরস্কের ইসলামী খেলাফত ক্ষতিগ্রস্ত হোক, কারণ তুরস্কের খেলাফত দুর্বল হওয়া সত্ত্বেও তারা রাশিয়াকে এক প্রকার ঠেকিয়ে দিচ্ছে বারংবার। আর ব্রিটেন ও ফ্রান্স কখনোই চাইতো না তুরস্ককে পরাজিত করে রাশিয়া ইউরোপের রাজনীতিতে নাক গলাক। রাশিয়ার মারাত্মক তুর্কি বিদ্বেষের কারণে 1854 সালে ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয়। ব্রিটেন ও ফ্রান্স তুরস্কের সমর্থনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। প্রায় 2 বছর যুদ্ধ চলার পর 1856 সালে প্যারিস চুক্তি দ্বারা যুদ্ধের অবসান ঘটে। রাশিয়া পরাজিত হয়। ক্রিমিয়ার যুদ্ধের নিষ্ঠুরতার পরিপ্রেক্ষিতেই দ্য লেডি উইথ দ্য ল্যাম্প খ্যাত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়। রাশিয়ার পরবর্তী ইতিহাস গল্পে গল্পে বিংশ শতাব্দী বইয়ে বর্ণিত আছে। তুরস্কের ইতিহাস। রাশেদ আজ আলোচনা শুরু করলো, সোহান, আমি কোথাও যেন পড়েছি যে সারা বিশ্ব যদি একটা দেশ হতো তাহলে তার রাজধানী হতো ইস্তাম্বুল। এটা সত্যি নাকি? সোহান বলল, আসলে এটা ইস্তাম্বুলের ভৌগোলিক সুবিধার কথা বিবেচনা করে এ কথাটি বলা হয়। তুমি লক্ষ্য করো, বিশ্বে আর কোন দেশটি আছে যে সে শহরটি 3 মহাদেশের সেতুবন্ধন হিসেবে কাজ করে? ইস্তাম্বুল নগরীটি নিজে 2 মহাদেশে বিভক্ত। বসফরাস প্রণালী দ্বারা এটা এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে, কৃষ্ণ সাগর ও মর্মর সাগরকে যুক্ত করেছে। আফ্রিকা মহাদেশের অন্যতম প্রভাবশালী দেশ মিশর ইস্তাম্বুল থেকে খুব দূরে নয়। ইস্তাম্বুল নগরী পৃথিবীর মাঝামাঝি অবস্থানে পড়েছে, তাই ইস্তাম্বুল নগরীকে নিয়ে এ কথা বলা যায়। আরেকটা জিনিস হচ্ছে, বিগত 2.5 বছর ধরে বিশ্ব রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এই ইস্তাম্বুল নগরী। কত সাম্রাজ্যের উত্থান পতন যে দেখলো এই নগরী তা আর বলাই বাহুল্য। চলো আমরা তুরস্কের প্রাচীন ইতিহাসের অন্বেষণে খুঁজে বেড়াই। মেসোপটেমিয়া থেকে পারস্য সাম্রাজ্যের অধীনে তুরস্ক। তুরস্কের ইতিহাস নিয়ে কথা বলতে গেলে প্রথমেই মেসোপটেমিয়া থেকে আলোচনা শুরু করতে হবে। মেসোপটেমিয়া সভ্যতার চারণভূমি ছিল বর্তমান ইরাক। ইরাকের সাথে তুরস্কের সীমান্ত অবস্থিত। তুরস্ক মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্গত ছিল। মেসোপটেমিয়া সভ্যতার পর হিট্টাইট রাজশক্তির অধীনে চলে যায় তুরস্ক। হিট্টাইট রাজশক্তির অভ্যুদয় ঘটেছিল প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দের দিকে। প্রায় 800 বছর স্থায়ী হয় এই সভ্যতা। খ্রিস্টপূর্ব 712 সালে এসিরিয়ার হাতে অবশিষ্ট হিট্টাইট রাজ্যের পতন ঘটে। হিট্টাইটদের মাধ্যমে মেসোপটেমিয়া সভ্যতার অনেক উপাদান তুরস্কে ছড়িয়ে পড়ে। হিট্টাইটদের পতনের পর তুরস্ক লিডিয়া সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। লিডিয়াবাসীরা ছিল ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মানুষ। মানব সভ্যতার ইতিহাসে লিডিয়ানদের একটি গুরুত্বপূর্ণ অবদান আছে, তা হলো দাতব মুদ্রার আবিষ্কার। লিডীয়রাই সর্বপ্রথম নির্দিষ্ট মানের মুদ্রার প্রচলন করে। লিডিয়ানদের পরাজিত করে খ্রিস্টপূর্ব 546 সালে পারস্য সম্রাট সাইরাস তুরস্ককে পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এভাবেই তুরস্কে একটার পর একটা সভ্যতার ছোঁয়া লাগে। পার্সিকদের সাথে গ্রিকদের যুদ্ধ হয় 2 বার। পরাক্রমশালী পার্সিকদের বিরুদ্ধে গ্রিকদের বিজয় প্রাচীন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক ঘটনা। পার্সিকদের স্থলে তুরস্কে গ্রিক সভ্যতার ছোঁয়া লাগে। গ্রিক বীর আলেকজান্ডার পুরো তুরস্ক জয় করেন পার্সিকদের কাছ থেকে। গ্রিক সাম্রাজ্য থেকে বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে তুরস্ক। আলেকজান্ডার পৃথিবীর ইতিহাসে প্রথম ও একমাত্র ব্যক্তি যিনি সারা পৃথিবী জয় করতে চেয়েছিলেন। অল্প বয়স থেকেই তিনি তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং সফলও হচ্ছিলেন, কিন্তু তিনি মারা যান অল্প বয়সে। তার মৃত্যুর পর তার সেনাপতিরা তার সাম্রাজ্যের বিভিন্ন অংশের দখল নিয়ে নেয়। মিশর দখল করে টলেমি রাজবংশ, আর পার্সিক সাম্রাজ্য দখলে যায় সেনাপতি সেলুকাসের বংশধরদের হাতে। ইতিহাসে যা সেলুসিড সাম্রাজ্য নামে পরিচিত। তুরস্ক এই 2 বংশের দখলে চলে যায়। এদিকে গ্রিকরা দিনে দিনে শক্তিহীন হয়ে পড়ে। মাথা তুলে দাঁড়ায় রোমান সভ্যতা। খ্রিস্টপূর্ব 63 সালে রোমান সেনাপতি পম্পে দ্য গ্রেট পুরো তুরস্ক দখল করেন। রাশেদ বলল, মাথা ঘুরাচ্ছে আমার। একটা দেশ আলোচনা করলে এত সভ্যতা নিয়ে আলোচনা করতে হবে, সেটা ছিল আমার কল্পনার অতীত। এ কি শোনালে তুমি?
দেখি তো একটু সভ্যতার নামগুলো আবার বলি। মেসোপটেমিয়া, হিট্টাইট, লিডিয়া, পার্সিক, গ্রিক, টলেমি ও সেলুসিড, রোমান। সর্বনাশ, একটা দেশ কতগুলো সভ্যতার গ্রাণ নিয়েছে। কথা সত্য, রোমান আমলে তুরস্ক হয়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। বর্তমান ইস্তাম্বুল নগরীটি পরিচিত ছিল বাইজেন্টিয়াম নামে। রোম সম্রাট কনস্টান্টাইন 330 সালে বিশাল রোম সাম্রাজ্যকে দুই ভাগে ভাগ করেন। পশ্চিম রোম সাম্রাজ্যের রাজধানী হয় রোম নগরী, আর পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী স্থাপন করা হয় বাইজেন্টিয়াম নগরীকে। নগরীর নাম অবশ্য পরিবর্তিত হয়ে সম্রাট কনস্টান্টাইনের নামে কনস্টান্টিনোপল হয়ে যায়। সেই থেকে কনস্টান্টিনোপল হয়ে পড়ে পূর্ব রোম সাম্রাজ্যের কেন্দ্রভূমি। পশ্চিম রোম সাম্রাজ্যের পতন হয় 476 সালে, কিন্তু পূর্ব রোমান সাম্রাজ্য সগৌরবে টিকে থাকে আরও প্রায় 1000 বছর। 1453 সালে তুর্কি সুলতান দ্বিতীয় মোহাম্মদ বাইজেন্টাইন সাম্রাজ্য ধ্বংস করেন। তুরস্ক পুরোপুরি হয়ে পড়ে মুসলিম শাসনের আওতাধীন। তবে এই আলোচনায় আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা বাদ রেখেছি, সেটা হলো তুরস্কে ওসমানী সালতানাতের আবির্ভাবের আগে সেলজুক তুর্কিদের একটা ব্যাপক অবদান আছে তুরস্কের ইতিহাসে। অত্র অঞ্চলে মুসলমান শাসন সম্পর্কে একটু ধারণা দেয়া দরকার তোমাকে। বাইজেন্টাইন সাম্রাজ্য প্রতিষ্ঠা থেকে ওসমানিয়া খেলাফতের আগমন পর্যন্ত তুরস্কের হাল হকিকত। যদিও তুরস্কের কনস্টান্টিনোপলকে আশ্রয় করে বাইজেন্টাইন সাম্রাজ্য গড়ে উঠেছিল, পুরো তুরস্কের উপর দখল কোনো কালেই ছিল না বাইজেন্টাইনদের। এর মধ্যে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরো বদলে যেতে থাকে। আরবের বেদুইন থেকে শুরু করে মধ্য এশিয়ার যাযাবর জাতিগুলো ইসলামের ছায়াতলে আসে। উমাইয়া ও আব্বাসীয় খেলাফতের অধীনে বর্তমান ইরান, ইরাক, তুরস্ক, সৌদি আরব, সিরিয়া সহ আরব উপদ্বীপের সমস্ত দেশগুলোতে ইসলামী হুকুমত কায়েম হয়। বাইজেন্টাইন সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। মুসলিম সভ্যতার সাথে খ্রিস্টান সভ্যতার সংঘাত শুরু হয়। উমাইয়া খলিফাদের শাসন ছিল 661 সাল থেকে 750 সাল পর্যন্ত, আর আব্বাসীয় খেলাফতের শাসনকাল ছিল 750 থেকে 1258 সাল পর্যন্ত। আব্বাসীয় খেলাফতের শাসনকাল ছিল মুসলিম ইতিহাসের স্বর্ণযুগ। তবে শেষ পর্যায়ে এসে আব্বাসীয় খেলাফত দুর্বল হয়ে পড়ে। আব্বাসীয়দের আনুগত্য অস্বীকার করে মুসলিম বিশ্বে বিভিন্ন রাজবংশ গড়ে ওঠে। মিশর শাসন করে ফাতেমীয়, আইয়ুবী ও মামলুক সালতানাত। তুর্কিদের একটি শাখা সেলজুক তুর্কি নামে পরিচিত ছিল। তারা তখন তুরস্কের অনেকখানি অঞ্চল সহ ইরান, ইরাক, সিরিয়া ও জেরুজালেম শাসন করত। তুরস্কের পরবর্তী ইতিহাস জানার জন্য সেলজুক তুর্কিদের সম্পর্কে কিছু ইতিহাস জানা একান্ত প্রয়োজন। সেলজুক তুর্কিদের কথা। যাযাবর তুর্কি উপজাতি উগুস তুর্কিদের একটি শাখার দলপতি সেলজুক 10ম শতাব্দীর দিকে সুন্নি ইসলামে দীক্ষিত হয়। আব্বাসীয় খেলাফত দুর্বল হয়ে পড়ায় ইরান ও তুরস্কে তারা অনেকটা স্বাধীনভাবে তাদের সাম্রাজ্যের পরিধি বাড়াতে থাকে। সেলজুকরা জাতিতে তুর্কি হলেও তারা ফার্সি ভাষা ও সংস্কৃতিতে আপন করে নিয়েছিল। সেলজুকদের দুই পুত্র চাগরি বেগ ও তুগরিল বেগ বর্তমান ইরান ও ইরাক জুড়ে তাদের প্রভাব বাড়ান। চাগরি বেগের পুত্র আলপ আরসালান ও তারপর মালিক শাহের শাসনামল ছিল সেলজুকদের ইতিহাসের স্বর্ণযুগ। 1071 সালে মানজিকার্টের যুদ্ধে আলপ আরসালানের হাতে বাইজেন্টাইনদের পরাজয় ছিল একটা বিরাট ঘটনা। সেলজুকদের দখলে আসে তুরস্কের বিস্তীর্ণ এলাকা। জেরুজালেমের দখলও নিয়ে নেয় সেলজুকরা। প্রথম ক্রুসেডে খ্রিস্টানদের বিরুদ্ধে লড়েছিল সেলজুকরা। সে অনেক কথা, এত কথা এখানে বলার সময় নাই, আর নিয়োগ পরীক্ষার জন্য দরকার নাই। শুধু এতটুকুই জেনে রেখো, তুরস্কের ওসমানী খেলাফতের পূর্বসূরি ছিল সেলজুকরা। 1243 সালে সেলজুকদের পতন হয়। ততদিনে মুসলিম বিশ্বে পঙ্গপালের মতো হানা দিতে শুরু করলো বর্বর মঙ্গলরা। একের পর এক মুসলিম জনপদ ধ্বংস করে ইসলামের অপূরণীয় ক্ষতি করে মঙ্গলরা। একসময় মঙ্গলদের ধ্বংসলীলা শেষ হয়। ঠিক এমনই এক সময়ে আগমন ঘটে তুরস্কের ওসমানী খেলাফতের। মাথা তুলে দাঁড়াচ্ছে ওসমানিয়া খেলাফত। রাশেদ আজ মহা উত্তেজিত। বাংলাদেশের টিভি সিরিয়ালগুলোতে তুরস্কের প্রোগ্রামে ভরপুর। সুলতান সুলেমান, দিরিরিস আর্তুগুল ইত্যাদি তুর্কি সিরিয়াল নিয়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আগ্রহ। আর তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট
এরদোগান অনেকের কাছেই রোমান্টিক হিরো, তাই তুরস্কের ওসমানিয়া সাম্রাজ্যের ইতিহাস জানার জন্য তার ব্যাকুলতা প্রচুর। সোহান বলল, রাশেদ, আমি টিভিতে এসব সিরিয়াল দেখিনি, তবে লোক মুখে শুনে মাঝে মাঝে একটু দেখার চেষ্টা করতাম। তখন আমার মনে হয়েছে সিরিয়ালগুলো ব্যাপক আবেগ অনুভূতি দিয়ে রচনা করা হয়েছে। অনেক সত্য ঘটনার পাশাপাশি কিছুটা অতিরঞ্জিত ব্যাপার আছে, তাই সিরিয়াল আমাকে টানে না। তুমি বরং আমার কাছ থেকে ইতিহাস শুনে সিরিয়ালের সাথে মিলিয়ে দেখো, আমি সিরিয়াল নিয়ে মাথা ঘামাই না। রাশেদ বলল, ওকে, তবে তাই হোক। সোহান বলল, তুরস্কের ওসমানিয়া খেলাফত নিয়ে জানতে গেলে তোমাকে তখনকার বিশ্বের মুসলিম সাম্রাজ্যের বিস্তার ও তাদের কর্মকাহিনী আগে জানতে হবে। আগে সেগুলো মন দিয়ে শোনো। ইসলামের স্বর্ণযুগ বলে একটা কথা আছে ইতিহাসে, এটা আসলেই সত্যি। ব্যাপারটা একটুও বাড়িয়ে বলা নয়। 700 সাল থেকে শুরু করে ইসলামের যে স্বর্ণযুগ আরম্ভ শুরু হয়, সেটা 1500 সাল পর্যন্ত টিকে থাকে। সেই সময় বিজ্ঞানে নেতৃত্ব দিয়েছে মুসলিমরা, জ্ঞান বিজ্ঞানের ভাষাই ছিল আরবি। আর আজ মুসলিমদের জ্ঞান চর্চা কোথায় গেল? বিভিন্ন টিকা আবিষ্কারের চর্চা হচ্ছে অক্সফোর্ডে, আমেরিকায়, ইসরায়েলে, জার্মানিতে, ইউরোপের বিভিন্ন দেশে, চীনে, এমনকি পাশের দেশ ভারতে। এসব আলাপ বাদ, আমাদের ইতিহাস চর্চায় আসি। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মৃত্যুর পরেই দিগ্বিজয়ে বের হয় মুসলিমরা, জয় করে ফেলে পুরো আরব জাহান। উত্তর আফ্রিকা, ইউরোপের স্পেন, ভারতীয় উপমহাদেশ সহ এশিয়ার বিস্তীর্ণ ভূভাগ। 750 সালে উমাইয়া রাজবংশের পতন হয়। মুসলিম জাহানের নেতৃত্ব আসে আব্বাসীয় খেলাফতের হাতে। বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ নগরীকে কেন্দ্র করে মুসলিম শাসনের স্বর্ণযুগ শুরু হয়। বাগদাদ নগরী হয়ে ওঠে জ্ঞান বিজ্ঞানের মহাতীর্থ। আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের সময় জ্ঞান আহরণের জন্য পুরো দুনিয়া থেকে মানুষেরা ভিড় জমায়। অন্য ধর্মের মানুষের জন্য কোনো বৈষম্য ছিল না হারুন অর রশিদের দরবারে। প্রাচীন গ্রিক জ্ঞান বিজ্ঞানের বইগুলো আরবিতে অনুবাদের কাজে হাত দেয় মুসলিমরা। ভারতবর্ষ থেকে সংস্কৃতে পারদর্শী হিন্দু পণ্ডিতরা, জেরুজালেম থেকে ইহুদিরা, খ্রিস্টান দুনিয়া থেকে গুণীজনেরা, চীন থেকে গবেষকরা পাড়ি জমায় বাগদাদে। বাগদাদ হয়ে ওঠে সব ধর্মের মহামিলনস্থল। খলিফা হারুনুর রশিদের মৃত্যুর পর খেলাফতে আসেন তার ছেলে খলিফা আল মামুন। আল মামুন গড়ে তোলেন বিজ্ঞান একাডেমি, যার নাম ছিল বাইতুল হিকমা। এরকম অনুকূল পরিবেশে জন্ম নেয় কালজয়ী মুসলিম মনীষীরা। গণিতের উপর মহাগ্রন্থ লিখে ফেলেন আল খাওয়ারিজমি, আল মারওয়াজি, আল বুয়াজ্জানি, আল হাজেমের মতো বিজ্ঞানীরা জন্ম নেন। পুরো ইউরোপীয় তথা আধুনিক চিকিৎসা বিজ্ঞান যার কাছে ঋণী, সেই অমর প্রতিভার অধিকারী ইবনে সিনা জন্মগ্রহণ করেন সেই সময়। মোট কথা, গণিত, জ্যোতির্বিদ্যা, সাহিত্য, দর্শন চর্চা, ভূগোল, চিকিৎসা শাস্ত্র ইত্যাদি বিষয়ে আরবি ভাষায় তখন এত বই লেখা হয়েছে যে আরবি তখন ছিল জ্ঞান বিজ্ঞানের একমাত্র ভাষা। 850 সাল থেকে শুরু করে প্রায় 1300 সাল পর্যন্ত বিশ্বের সমস্ত সভ্যতার কেন্দ্রভূমি ছিল আব্বাসীয় সাম্রাজ্যের রাজধানী বাগদাদ। আজকের দাপুটি ভাষা ইংরেজির তখন কেবল জন্ম হয়েছে। পুরো ইউরোপ মহাদেশে তখন চলছে অন্ধকার যুগ। ইউরোপের একমাত্র অগ্রসর সভ্যতা ছিল স্পেনে, যেটার হর্তাকর্তা ছিল মুসলিমরা। আমি যে মুসলমানদের প্রতি পক্ষপাতিত্ব করছি, ব্যাপারটা কিন্তু তা না। দেখো, প্রখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেল মুসলিমদের এই সভ্যতা সম্পর্কে তার বইয়ে কি লিখেছেন। ধীরে ধীরে নামলো অন্ধকার, আব্বাসীয় খেলাফত দুর্বল হতে থাকলো। দিকে দিকে আব্বাসীয়দের না মেনে স্বাধীন মুসলিম সাম্রাজ্যের জন্ম হলো। শিয়া মতাদর্শের ভিত্তিতে ফাতেমীয় খেলাফত প্রতিষ্ঠিত হলো। তারা শাসন করত মিশর ও সিরিয়া প্যালেস্টাইনের কিছু অংশ। ফাতেমীয়দের কারণে ভূখণ্ড কমে গেল আব্বাসীয়দের। ঠিক সেই সময়ে বর্তমান তুরস্কের কনস্টান্টিনোপলে পূর্ব রোম সাম্রাজ্য বিরাজ করছিল। কিন্তু একদল মরুচারী বেদুইন পরাক্রমশালী রোম সাম্রাজ্যের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায়। তুরস্কের অনেকটা অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ইতিহাসে এরা সেলজুক তুর্কি নামে পরিচিত। তুরস্কের ওসমানিয়া খেলাফতের পূর্বসূরি হচ্ছে এই সেলজুক তুর্কিরা। 1071 সালে মানজিকার্টের যুদ্ধে সেলজুক তুর্কিদের হাতে রোম সাম্রাজ্যের চরম পরাজয় হয়। আব্বাসীয় খেলাফত দুর্বল। সেলজুক তুর্কিরা ছিল আব্বাসীয়দের মতো সুন্নি মুসলিম। সেলজুক তুর্কি নেতা তুগরিল বেককে স্বয়ং বাগদাদের খলিফা সুলতান বানিয়ে বর্তমান তুরস্ক সহ সব ভূখণ্ড শাসন করার অনুমতি দিলেন। মুসলিমদের শক্তিতে ভীত হয়ে খ্রিস্টানরা ক্রুসেড পরিচালনা করে। সেলজুক তুর্কিদের সাথে
খ্রিস্টানদের যুদ্ধ চলতেই থাকে। সেলজুক তুর্কিরা আরেকটা ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছিল। তারা ফার্সি ভাষাকে নিজেদের রাজভাষা করে নেয়। পুরো ইরান, আফগানিস্তান, আর্মেনিয়া, তুরস্ক, ইরাক, এমনকি পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত বিশাল ভূভাগ দখলে ছিল সেলজুকদের। ইসলামের ইতিহাসে সেলজুকদের ভূমিকা অপরিসীম। আজকে মুসলিম বিশ্বে মাদ্রাসা শিক্ষার প্রাতিষ্ঠানিক ধারণা শুরু করেছিল সেলজুক তুর্কিরা। সেলজুকদের পৃষ্ঠপোষকতায় ফার্সি ভাষারও চরম উৎকর্ষ সাধিত হয়। কুফা, ইস্পাহান, খোরাসান, সমরকন্দ, বোখারা এসব নগরীতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে সেলজুকরা। তবে সেলজুক সাম্রাজ্য নামল অন্ধকার। 1060 সাল থেকে 1307 সাল পর্যন্ত সেলজুক সাম্রাজ্য ছিল। এর মাঝে পুরো ইউরোপ ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখা দিল মঙ্গলরা। বিশ্বত্রাস, চেঙ্গিস খান দিগ্বিজয়ে বের হলেন। মঙ্গলরা ছিল অসভ্য ও বর্বর। মঙ্গলদের আক্রমণে আব্বাসীয় খেলাফতের পতন ঘটে 1258 সালে। সেলজুকদের বিশাল সাম্রাজ্য হানা দেয় মঙ্গলরা। রাশিয়া সহ পূর্ব ইউরোপের পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়া জুড়েও বিপুল তাণ্ডব চালায় মঙ্গলরা। সেলজুকদের এই ভয়াবহ দুর্দিন দেখে আর মঙ্গল আক্রমণে ভীত হয়ে খোরাসান নগরী থেকে আর্তুগুল গাজী নামে একজন তুর্কি সর্দার বর্তমান তুরস্ক ভূখণ্ডে আসেন। 400 লোকের একটি ছোট্ট দল নিয়ে আর্তুগুল গাজী এশিয়া মাইনরের দিকে যাত্রা করেন। সেলজুক তুর্কিদের একটি শাখা ছিল উগুজ তুর্কি। আর্তুগুল গাজী ছিলেন এই দলের একজন নেতা। ব্রুসা নগরী থেকে 60 কিলোমিটার দূরে ছোট্ট এক জনপদে সেলজুক সুলতানদের অধীন সুলতান আলাউদ্দিন নামে এক ছোট্ট সাম্রাজ্যের অধিপতি আর্তুগুলকে জায়গা প্রদান করেন। বাইজেন্টাইনদের প্রভাব অত্র অঞ্চলে ছিল না। এক যুদ্ধে বাইজেন্টাইনদের এক বাহিনীকে পরাজিত করলে সুলতান আলাউদ্দিন আর্তুগুলকে আরও বেশ কিছু অঞ্চল প্রদান করেন। আর্তুগুল সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তবে বেরিলিস আর্তুগুল সিরিয়াল নিয়ে পাকিস্তানে গণ হিস্টেরিয়া শুরু হয়েছে। বাস্তবের সাথে মিলিয়ে কিছু কল্পনার আশ্রয় নিয়ে সিরিয়ালকে আকর্ষণীয় করা হয়েছে। তবে আসলে আর্তুগুল সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। আর্তুগুল মারা যান 1288 সালে। তার ছেলে ওসমানকে দলপতি বানায় তুর্কি উপজাতিগুলো। এই ওসমানের নামানুসারে গড়ে উঠেছে ওসমানিয়া সালতানাত। পাশ্চাত্যের ঐতিহাসিকদের মুখে ওসমান হয়ে গেছে। এই অটোমান সাম্রাজ্যের পরিধি ছিল 1288 থেকে 1922 সাল পর্যন্ত। বিশাল তার ইতিহাস। প্রায় 600 বছরের বেশি সময় অটোমান সাম্রাজ্য ছিল মুসলিমদের শৌর্য বীর্যের প্রতীক। কত ইতিহাস বয়ে গেছে। তুরস্কের বসফরাস আর দারদানেস প্রণালী দিয়ে, কৃষ্ণ সাগর আর মর্মর সাগর। ওসমানিয়া সালতানাতের প্রথম সুলতান ওসমান 1288 থেকে 1326 সাল পর্যন্ত। আর্তুগুল গাজী মারা যান 1288 সালে। তার ছেলে ওসমান এই তুর্কি উপজাতিদের দলপতি নিযুক্ত হন। ওসমান একজন ধার্মিক মুসলিম ছিলেন। আসলে তিনি যে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলবেন এই ইচ্ছাও তার ছিল না। ইসলাম ধর্মের প্রসার ঘটানো ছিল ওসমানের একটা অন্যতম উদ্দেশ্য। সেলজুক তুর্কিদের রেখে যাওয়া যে ছোট ছোট মুসলিম রাজ্যগুলো ছিল সেদিকে ওসমানের নজর ছিল না। তিনি চাইতেন বাইজেন্টাইন সম্রাটের অধীনে থাকা খ্রিস্টান ভূখণ্ড যাতে তার হাতে আসে। 1301 সালে 4000 অশ্বারোহী সৈন্য নিয়ে ছোটখাটো একটা বাইজেন্টাইন বাহিনীকে হারিয়ে দেন ওসমান। এই ঘটনার পর 1302 সালে গ্রিক সম্রাট মাইকেল পুলিওগলস ওসমানের বিরুদ্ধে যুদ্ধ করতে অগ্রসর হন। কিন্তু পথিমধ্যে তার সৈন্যরা বিদ্রোহ করে বসে। তিনি আর ওসমানের মোকাবেলা করতে পারেননি। ছোটখাটো বেশ কিছু এলাকা দখল করে অবশেষে ওসমান নিজেকে স্বাধীন ঘোষণা করেন। ওসমানের অধীনে থাকা গ্রিক ও স্লাভিক প্রজারা মুসলিম ধর্ম গ্রহণ করে। 38 বছর শাসন করার পর ওসমান যখন মৃত্যুশয্যায় শায়িত, তার ছেলে ওরখান ব্রুসা নগরী দখল করেন। ব্রুসা ছিল এশিয়া মাইনরের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ শহর। ব্রুসা দখলের খবর শুনে ওসমান খুশি হলেন। সেই নগরীতেই তাকে সমাহিত করার জন্য ওসিয়ত করে যান। এই জন্যই ওসমানের সমাধি ব্রুসা নগরীতে। ওরখানের রাজত্বকাল 1326 থেকে 1359 সাল। প্রকৃত সালতানাত শুরু। ওরখান ব্রুসা নগরীতে রাজধানী স্থাপন করেন। নিজেকে সুলতান উপাধি দেন। নিজের নামে মুদ্রা চালু করেন। পিতার কাছ থেকে যে এলাকা পেয়েছিলেন তার 3 গুণ বেশি এলাকা তিনি দখল করেন। মর্মর সাগর ও বসফরাস প্রণালীর তীর বরাবর তিনি অগ্রসর হন। তিনি প্রথম ইউরোপের দিকে নজর দেন।
সোহান বলল, শত শত বছর যাবৎ গ্রিকদের সাথে তুরস্কের একটা ঐতিহাসিক শত্রুতা আছে। কারণ কনস্টান্টিনোপল নগরীতে যে রোমান তথা বাইজেন্টাইন সাম্রাজ্যটা টিকে ছিল তার বাসা ছিল গ্রিক। তাই বাইজেন্টাইন সভ্যতাকে আমরা গ্রিক আশ্রিত সভ্যতা বলতে পারি। ওরখান যখন তার সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করতে লাগলেন, তিনি গ্রিক শহর নিকেসিয়া ও নিকোমেডিয়ার দিকে নজর দিলেন। 1338 সালের মধ্যে ওরখান এই দুই শহর বিজয় করলেন। বহু খ্রিস্টান মুসলমান হয়ে গেল। একটা জিনিস লক্ষণীয়, খ্রিস্টানদের দাস বানানোর ক্ষেত্রে ওসমানীয়রা ছিলেন সিদ্ধহস্ত। খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোতে যেসব লোকজন ধর্ম পরিবর্তন করতে রাজি ছিল না তাদেরকে দাস বানাতো উমাইয়রা। আর খ্রিস্টান মেয়েদের জায়গা হতো সুলতানের প্রাসাদে। যুদ্ধে জয় করে ওসমানীয় সৈনিকরা পেত দাসী ও উপপত্নী। আর বালক ছেলেদেরকে নিয়ে আলাদা একটা চিন্তা করেছিলেন সুলতান ওরখান। তাদেরকে আলাদাভাবে ট্রেনিং দিয়ে সুপ্রশিক্ষিত সৈনিক বানানো হয়। ইতিহাসে এসব দাস ছেলেগুলো জেনিসারি বাহিনী নামে পরিচিত। ওসমানী সালতানাতের ইতিহাস বর্ণনায় জেনিসারি বাহিনী ওতপ্রোতভাবে জড়িত। ওরখান বাইজেন্টাইন সম্রাটের সাথে সন্ধি করে খ্রিস্টান অধ্যুষিত বলকান উপদ্বীপ দখলের ফন্দি আটেন। বাইজেন্টাইন সম্রাটের বোন থিওডোরকে বিয়ে করে বাইজেন্টাইন সম্রাটকে অনুগত রেখে 1354 সালে তিনি গেলিপুলি অঞ্চল দখল করেন। প্রাসাদ বলল, এ কি সেই গেলিপুলি যেখানে প্রথম বিশ্বযুদ্ধে স্মরণীয় যুদ্ধ হয়েছিল? সোহান বলল, ঠিক তাই। গেলিপুলি এমন একটা অঞ্চল যেটা দিয়ে সহজেই বলকান অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করা যায়। ওরখান বলকান দখল করার কারণে পরবর্তী সুলতানদের জন্য পূর্ব ইউরোপ আক্রমণ করা সহজ হয়ে যায়। ওসমানী সাম্রাজ্যের বিজয়াভিযান শুরু। প্রথম মুরাদ 1359 থেকে 1389। সুলতান ওরখানের পর সিংহাসনে বসেন তার ছেলে মুরাদ, যিনি প্রথম মুরাদ নামে পরিচিত। সুলতান মুরাদের আমল থেকে ওসমানীয় সাম্রাজ্যের বিজয় পতাকা বলকান উপদ্বীপ সংলগ্ন পূর্ব ইউরোপে ছড়িয়ে পড়ে। সুলতান মুরাদকে ওসমানী সাম্রাজ্যের কার্যকরী প্রতিষ্ঠাতা বলা যেতে পারে। দার্দানেলস প্রণালীর দুই পার দখল করার উদ্যোগ নিলেন মুরাদ। 1363 সালের শুরুতে সুলতান মুরাদ গ্রিসের থ্রেস নগরীর দখল করেন। পরে তিনি বাইজেন্টাইনদের অধীনে থাকা এন্ড্রিয়ানোপল দখল করার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মুরাদের দুই বিশ্বস্ত জেনারেল ইবারনুস ও লালা শাহিন দুর্বার গতিতে এন্ড্রিয়ানোপল দখল করেন এবং বুলগেরিয়ার দিকে অগ্রসর হন। ইউরোপের বুকে তুর্কিদের রাজত্ব প্রতিষ্ঠিত হয়। ড্রুসা নগরী থেকে সরিয়ে মুরাদ তার রাজধানী স্থাপন করলেন এন্ড্রিয়ানোপলে। ক্ষেপে উঠলেন খ্রিস্টানরা। গ্রিক অঞ্চল থ্রেস ও বুলগেরিয়া দখলের পরই খ্রিস্টানদের বিদ কেঁপে ওঠে। পোপ আরবান ঘোষণা দিলেন, প্রভু যিশুর আদর্শ অনুসরণ না করার কারণে খ্রিস্টানদের শাস্তি দেওয়ার জন্য ঈশ্বর তুরস্কের মুসলিমদের পাঠিয়েছে তাদের শায়েস্তা করার জন্য। হাঙ্গেরি, সার্বিয়া, বসনিয়া এবং উলাচিয়ার খ্রিস্টানদের সম্মিলিত বাহিনী সুলতান মুরাদকে শায়েস্তা করার জন্য জড়ো হন। মারিজ্জা নদীর তীরে শিবির স্থাপন করে দুই পক্ষ 20,000 সম্মিলিত খ্রিস্টানদের বাহিনীকে রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় আক্রমণ করে সুলতান মুরাদের সৈন্যরা। খ্রিস্টান বাহিনী পুরোপুরি বিধ্বস্ত হয়। উপায়ান্তর না দেখে গ্রিক সম্রাট পঞ্চম জন সুলতান মুরাদের আনুগত্য স্বীকার করে নেন। 1369 সালে গ্রিক সম্রাট রোম নগরীতে পোপের দরবারে হাজির হলেন ওসমানিয়া সুলতানের বিরুদ্ধে আরেকটি ক্রুসেড পরিচালনা করতে। তিনি পোপের কাছে হাঁটু গেড়ে প্রার্থনা জানালেন, মুসলিম তুর্কিদের বিতাড়িত না করলে অচিরেই সমগ্র ইউরোপ দখল করে নেবে তুর্কিরা। কিন্তু কোনোভাবেই তিনি পোপকে রাজি করাতে পারলেন না। ফেরার পথে বেরিসের বণিকেরা রাজাকে আটকিয়ে রাখে তাদের পাওনা টাকা আদায়ের জন্য। ঋণগ্রস্ত গ্রিক সম্রাটকে বাঁচাতে তার এক পুত্র অ্যান্ড্রোনিকাস কোনো উদ্যোগ না নিয়ে উল্টো সিংহাসন দখল করলেন। ভেনিসের ব্যবসায়ীদের হাতে বন্দী গ্রিক সম্রাট। এ অবস্থায় সম্রাটের আরেক পুত্র ম্যানুয়েল পিতাকে উদ্ধার করে কনস্টান্টিনোপলে নিয়ে আসেন। গ্রিক সম্রাট তার ছেলে অ্যান্ড্রোনিকাসকে সবকিছু থেকে বঞ্চিত করে ম্যানুয়েলকে উত্তরাধিকার করেন। পিতার এ সিদ্ধান্তে ক্ষুণ্ণ হয়ে অ্যান্ড্রোনিকাস কিছু সৈন্যদল জোগাড় করে পিতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এদিকে ওসমানী সাম্রাজ্য এরকম এক বিদ্রোহ সংগঠিত হলো। পরাক্রমশালী সম্রাট মুরাদের পুত্র সাউদজি তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। শুধু তাই নয়, সাউদজি গ্রিক সম্রাটের বিদ্রোহী পুত্রের সাথে এক সন্ধি করেন। দুই বিদ্রোহী পুত্র তাদের নিজ নিজ পিতাকে
সিংহাচ্যুত করার মিশনে নামলেন। মুরাদ এ ঘটনায় রেগে আগুন। গ্রিক সম্রাটের সাথে এবার তিনি মিত্রতা স্থাপন করলেন। দুজনে মিলে একমত হলেন তারা দুজনই ওই বিদ্রোহী পুত্রদ্বয়কে পরাজিত করে অন্ধ করে দিবেন চিরদিনের জন্য। শুরু হলো ওসমানিয়া খেলাফতের বাত্রিঘাতী দ্বন্দ্ব। পরবর্তী পুরো 500 বছর যাবৎ ওসমানিয়া খেলাফতে নিজেদের মধ্যে কলহ ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। দুই বিদ্রোহী পুত্রের মনোবল ভেঙে দেওয়ার জন্য গ্রিক সম্রাট মুরাদ সাধারণ সৈন্যদের উদ্দেশ্যে ক্ষমার বার্তা পাঠান। বার্তায় বলা হয়, সাধারণ সৈনিকরা যদি নিজ নিজ বাহিনীতে ফিরে যায় তাহলে তাদেরকে মাফ করে দেওয়া হবে। এ ঘোষণা শুনে সৈনিকরা গ্রিক সম্রাট সুলতান মুরাদের বাহিনী পরিত্যাগ করে। শক্তিহীন হয়ে পড়েন এই দুই বিদ্রোহী পুত্র। পরাজিত পুত্রের প্রতি সুলতান মুরাদ যে নিষ্ঠুরতা দেখিয়েছে তা ইতিহাসে বিরল। নিজ পুত্রকে অন্ধ করে ফেলেন তিনি, তারপর হাত পা বেঁধে মারিচা নগরীতে নিক্ষেপ করেন। তার পুত্রের সাথে আরও যে কয়েকজন অনুচর ছিল তাদের সবাইকে অন্ধ করে হাত পা বেঁধে নদীতে ফেলা হয়। তাদের পিতামাতাকে খবর দেওয়া হয় তাদের পুত্রের এই নির্মম পরিণতি দেখার জন্য। গ্রিক সম্রাট অবশ্য তার পুত্রের প্রতি এতটা নির্মমতা দেখাননি। তিনি তার পুত্রকে অন্ধ করে সবকিছু থেকে তাকে বঞ্চিত করেন। 1372 সালে সুলতান মুরাদ পূর্ব ইউরোপের মেসিডোনিয়া, বুলগেরিয়া, সার্বিয়া দখল করেন। ধীরে ধীরে ঐশ্বর্যশালী হয়ে ওঠে ওসমানিয়া সালতানাত। শুধু ইউরোপ নয়, তুরস্কের অভ্যন্তরে কারামান রাজ্য দখল করেন সুলতান মুরাদ। 1387 সালের দিকে পূর্ব ইউরোপের রাজ্যগুলো আবার বিদ্রোহ করে বসে, কিন্তু সুলতানের সুযোগ্য পুত্র বায়েজিদ সমস্ত বিদ্রোহ দমন করেন। 1359 সালে মুরাদ মারা যান। পিতার লাশ দাফন করার আগেই সুলতান বায়েজিদ তার ভাই ইয়াকুবকে হত্যা করেন। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলি, ফিতনা ফাসাদ হত্যার চেয়েও জঘন্য। কোরআনের এই আয়াতের উদ্ধৃতি দিয়ে সুলতান বায়েজিদ ভাই হত্যাকে জায়েজ করেন। রাশেদ বলল, মুসলমান শাসক হয়ে ভাইকে হত্যা, এটাকে তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। সোহান বলল, রাজনীতিতে হত্যাকাণ্ডকে জায়েজ করা একদম মামুলি ব্যাপার। ওসমানীয়রা তাই করেছে। ভবিষ্যৎ আলোচনায় তুমি আরও দেখবে ওসমানীয় সুলতানরা পাইকারি হারে কিভাবে তাদের আপনজনকে হত্যা করে। যাই হোক, সুলতান বায়েজিদের শাসনামলে ওসমানীয় খেলাফতের অগ্রগতি থেমে যায় বিশাল এক জ্বরের কারণে। দিগ্বিজয়ী মোগল বীর তৈমুর লং সুলতান বায়েজিদকে বন্দী করেন। বন্দিদশায় তার মৃত্যু হয়। আগামী দিন সুলতান বায়েজিদ ও তৈমুর লং এর কাহিনী আলোচিত হবে। দিগ্বিজয়ী বীর তৈমুর লং এর হাতে ছিন্ন ভিন্ন ওসমানীয় খেলাফত। রাশেদ প্রশ্ন করল, তৈমুর লং কিভাবে ওসমানীয় খেলাফতকে ধ্বংস করল? সেই ইতিহাসটা তো জানা জরুরি। আর ধ্বংস করার পর আবার ওসমানীয় খেলাফত পুনর্জীবন লাভ করলো কিভাবে? সোহান বলল, সে কাহিনী বলবো আজ। তুমি তো জানোই 1288 সালে ওসমানী খেলাফত প্রতিষ্ঠা হওয়ার পর এর বিজয় অভিযান শুরু করেন সুলতান মুরাদ। পূর্ব ইউরোপের বুলগেরিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, কসোভো, ওয়ালাচিয়া, গ্রিকের অনেক অঞ্চল তিনি জয় করেন। 1389 সালে সার্বিয়ান সাম্রাজ্য আবার বিদ্রোহ করে ওসমানিয়া সুলতানদের বিরুদ্ধে। সার্বিয়ানদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেন সুলতান মুরাদের পুত্র বায়েজিদ। সে বছরই 1389 সালে সুলতান মুরাদ মারা যান। সিংহাসনে বসেন সুলতান বায়েজিদ নিজ ভাই ইয়াকুবকে হত্যা করে। সার্বিয়ান রাজকন্যা যুগশ্রেষ্ঠ সুন্দরী ডেসপিনাকে বিয়ে করেন সুলতান বায়েজিদ। খ্রিস্টান প্রজাদের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন তিনি। পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশে আজ যে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনসংখ্যা দেখা যায় তার মূলে রয়েছে ওসমানীয় খেলাফতের অবদান। বায়েজিদের আগ্রাসী ভূমিকায় ভীত হয়ে খ্রিস্টান সম্প্রদায় আবারও তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1394 সালে পোপ নবম বনিফেস মুসলিম তুর্কিদের বিরুদ্ধে ক্রুসেডের আহ্বান জানান। গর্জে উঠল খ্রিস্টান বীর যোদ্ধারা। 1396 সালে বর্তমান বুলগেরিয়ার নিকোপোলিস প্রান্তরে মুখোমুখি হয় মুসলিম তুর্কি বনাম খ্রিস্টান ইউরোপ। 50,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে সুলতান বায়েজিদ রওনা হন। খ্রিস্টানদের সৈন্য সংখ্যা সর্বসাকুল্যে 30,000। তার উপর কোনো শৃঙ্খলা নাই বাহিনীতে। জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, সার্বিয়া সহ অনেক দেশের সৈনিক ছিল খ্রিস্টান বাহিনীতে। খ্রিস্টান বাহিনীকে একেবারে জন্মের শিক্ষা দিলেন বায়েজিদ। অর্ধেক সৈন্য যুদ্ধক্ষেত্রে মারা গেল, বাকিরা ছত্রভঙ্গে হয়ে পালিয়ে গেল। নিকোপোলিসের যুদ্ধে হারার পর খ্রিস্টানরা আর ওসমানীয় সালতানাতের বিরুদ্ধে যুদ্ধ করার সাহসী পেল না।
ইউরোপের বিশাল এলাকা জয় করে বায়েজিদ এবার পূর্ব রোম সাম্রাজ্য তথা বাইজেন্টাইন সাম্রাজ্যকে চিরতরে ধ্বংস করে দিতে চাইলেন। বাইজেন্টাইন সাম্রাজ্য তখন কেবলমাত্র তার প্রাসাদের দুর্গের দেয়াল পর্যন্ত সাম্রাজ্য নিয়ে ঢুকছে, কিন্তু বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান স্থগিত। ওসমানিয়া খেলাফতের এশিয়া অংশে বাইজিদের বাহিনীর সাথে ঠোকাঠুকি আরম্ভ করে দিলেন তৈমুর লং। তৈমুর লংয়ের আস্কারা পেয়ে এশিয়া মাইনরের ছোট্ট ছোট্ট শাসকগণ ওসমানিয়া খেলাফতের বিরুদ্ধে মাথা তুলতে চাইল। রাশেদ বলল, তৈমুর লং সম্পর্কে একটু ধারণা না দিলে তো এই পুরো কাহিনী ভালো করে বোঝা যাবে না। সোহান বলল, ওকে, তৈমুর লং সম্পর্কে ধারণা নিতে হলে তোমাকে প্রথমে মধ্যযুগের মোগলদের দুর্ধর্ষ অভিযান সম্পর্কে অল্প বিস্তর জানতে হবে। 1200 থেকে 1400 সাল, এই 200টি বছর মঙ্গলরা পুরো মধ্য এশিয়া, ইউরোপ সহ বিস্তীর্ণ ভূখণ্ডে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে। শুরুটা করেছিলেন চেঙ্গিস খান। খান উপাধি থাকায় তুমি মনে করো না এরা মুসলিম, এরা ছিল মঙ্গোলিয়ার যাযাবর বেদুইন জাতি। 1210 সাল থেকে চেঙ্গিস খান তার ধ্বংসযজ্ঞ শুরু করেন। পুরো ইরান সহ মধ্য এশিয়ার উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকস্তান এসব অঞ্চলে সমৃদ্ধ ইসলামী সভ্যতা ছিল। সমস্ত নগরীগুলোকে মাটির সাথে মিশিয়ে দেন। 1227 সালে চেঙ্গিস খানের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য 4 ভাগে ভাগ হয়। 1258 সালে চেঙ্গিস খানের দৌহিত্র হালাকু খান বাগদাদ নগরীতে গণহত্যা চালান। আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়। মঙ্গলদের সম্পর্কে বলা হয় তারা ঘোড়ায় চড়ে দেশ জয় করেছে, কিন্তু ঘোড়া থেকে নেমে দেশ শাসন করার যোগ্যতা অর্জন করতে পারেনি। পারবে কিভাবে? তারা তো ছিল অশিক্ষিত বর্বর, লাখে লাখে মানুষ মেরেছে, কিন্তু রাজ্য শাসন করার বিন্দুমাত্র জ্ঞান তাদের ছিল না। 1336 সালে বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন চেঙ্গিস খানের উত্তরসূরি তৈমুর লং। ততদিনে মঙ্গলদের ধ্বংসযজ্ঞ কিছুটা কমে এসেছে। তবে তৈমুর লং আবার চেঙ্গিস খানের মতো পুরো বিশ্ব শাসন করতে চাইলেন। অবশ্য তৈমুর লং মুসলিম ছিলেন। একটার পর একটা জনপদকে মাটির সাথে মিশিয়ে দিতে লাগলেন। ঐতিহাসিকেরা অনুমান করেছেন 1405 সালে মরার আগ পর্যন্ত তৈমুর লংয়ের কারণে প্রায় 1,70,00,000 লোককে মৃত্যু মুখে পতিত হন। দিল্লি নগরীতে লুটপাট চালান তৈমুর লং। রাশেদ জানতে চাইল, এই জন্যই তো বলিউডের চিত্রনায়ক সাইফ আলী খানের ছেলে তাইমুর আলী খান রাখার কারণে ক্ষেপে উঠেছিল হিন্দুরা। সোহান বলল, ঠিক তাই। আসলে আমার কাছেও কেন জানি খারাপ লাগে ব্যাপারটা। সাইফ কারিনা দম্পতির সন্তানের নাম ইতিহাসের অন্যতম ঘাতকের নামে কেন রাখতে হবে? সে যাই হোক, তুরস্কের সুলতান বাইজিদের সীমানার সাথে সংলগ্ন ছিল তৈমুর লংয়ের রাজ্য। বাইজিদের বিদ্রোহী গ্রুপগুলো তৈমুরের আনুগত্য স্বীকার করে সুলতান বাইজিদের বিরুদ্ধে তৈমুর লংকে খেপিয়ে তুলল। বাইজিদকে উদ্ধত ভাষায় চিঠি পাঠালেন তৈমুর লং। চিঠির ভাষাটা ছিল এরকম, তোমার এত উদ্ধত আর গোয়ার তুমি উৎস কি? আনাতুলিয়া প্রান্তরে কিছু যুদ্ধ তুমি জিতেছ বটে, ইউরোপের খ্রিস্টানদেরকে কিছু যুদ্ধে তুমি হারিয়েছ। কোরআনের বাণী প্রচারের কাজে তুমি ইউরোপের অবিশ্বাসীদেরকে হারিয়েছ বলে তোমার সাম্রাজ্য আমি আক্রমণ করতে চাই না। তবে জেনে রেখো, তুমি একটা পিঁপড়ার চেয়ে বেশি কিছু নও। তাহলে কেন একটা হাতিকে তুমি রাগাতে এসেছ? হাতি তোমাকে পায়ে পিষে মেরে ফেলবে। প্রত্যুত্তরে বাইজিদ চিঠি লিখল আরো কড়া ভাষায়, তোমার সৈন্য সংখ্যা হতে পারে অগণিত। আমার দুর্ধর্ষ জেরিসারি বাহিনীর সামনে তোমার বাহিনী পঙ্গবলের মতো উড়ে যাবে। আমার অধীনে থাকা সমস্ত রাজকন্যাদের আমি রক্ষা করব। আমার অধীনে থাকা যে 2টি শহর তুমি দখল করেছ, অচিরেই যদি তুমি কর না দাও তাহলে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধে যাব। আর আমি যদি যুদ্ধে হেরে যাই তাহলে আমার স্ত্রীরা 3 তালাক হয়ে যাবে, আর আমার স্ত্রীরা তোমার মতো অচেনাকে আলিঙ্গন করবে। ক্ষেপে উঠলেন তৈমুর। সুলতান বাইজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে রওনা হলেন 1402 সালে আঙ্কারার উদ্দেশ্যে। ব্যাটল অফ আঙ্কারার যুদ্ধে 1,20,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে তিনি তৈমুরের মোকাবেলা করলেন। তৈমুরের সৈন্যের কোনো হিসাব ছিল না। বাইজিদের সৈন্যদের পানি সরবরাহের পথ বন্ধ করে দিলেন তৈমুর। চরম অপমানজনক পরাজয়ের মুখোমুখি হন সুলতান বাইজিদ। তৈমুর লং সুলতান বাইজিদকে তার এক পুত্রসহ বন্দী করেন। বাইজিদের সুন্দরী স্ত্রী সার্বিয়ান রাজকুমারী ডেসপিনা তৈমুরের দাসীতে পরিণত হন। তারা 1 বছর তৈমুর লংয়ের কাছে বন্দী থাকা অবস্থায় সুলতান বাইজিদ মৃত্যুবরণ করেন।
তিনি একমাত্র উসমানীয় সুলতান যিনি বন্দিদশায় মারা যান। রাশেদ বলল, তাহলে তো ওসমানীয় সালতানাত শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আসলে তৈমুর লংয়ের উদ্দেশ্য ছিল না পুরো ওসমানীয় সালতানাত শেষ করে দেওয়ার। ইউরোপীয় খ্রিস্টানদের শায়েস্তা করার কারণে তিনি বরং ওসমানীয়দের সম্মান করতেন। বায়েজিদ অহংকারী না হলে হয়তো যুদ্ধই হতো না। 1403 সালে বায়েজিদ মারা যাওয়ার পর তৈমুর বায়েজিদের ছেলে মুসাকে মুক্তি দিলেন বাবার লাশ নিয়ে যেতে। তৈমুর আর ওসমানীয় খেলাফতের দিকে নজর দেননি। স্বয়ং তৈমুর লং 1405 সালে মারা যান। তার সাম্রাজ্য সব ভেঙে পড়ে, কিন্তু ওসমানীয় সাম্রাজ্যে শুরু হয় তুমুল গৃহযুদ্ধ। সুলতান প্রথম মোহাম্মদ 1413 থেকে 1421, 1403 সাল থেকে 1413 সাল পর্যন্ত সুলতান বায়েজিদের 4 পুত্রের মাঝে উত্তরাধিকারের প্রশ্নে তুমুল লড়াই চলে। পূর্ব ইউরোপের সার্বিয়া, বসনিয়া, গ্রিস ও ওয়ালাচিয়ার খ্রিস্টানরা স্বাধীনতা ঘোষণা করে। দুর্বল ওসমানিয়া খেলাফতের এই পতন ছিল সাময়িক। আমরা সুলতান বায়েজিদের 4 পুত্রের যুদ্ধ বিগ্রহ নিয়ে আলাপ করে সময় নষ্ট করব না। শুধু এতটুকু জানলেই হবে, কনিষ্ঠ পুত্র মোহাম্মদ অন্য সব ভাইদেরকে হটিয়ে সিংহাসন পাকাপোক্ত করেন। ইউরোপ ও এশিয়া অঞ্চলের ছোট ছোট বিদ্রোহ দমন করতে সাম্রাজ্যে শান্তি ফিরিয়ে আনেন। 8 বছর শাসনকালে সুলতান প্রথম মোহাম্মদ অনেক উদার মনের পরিচয় দিয়েছিলেন। খ্রিস্টান প্রজাদের প্রতি তার আচরণ ছিল সহনশীল। ওসমানিয়া সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে তার অবদান অনস্বীকার্য। 8 বছর শাসন করার পর তিনি মারা যান। 1421 সালে ব্রুসা নগরীতে তাকে সমাহিত করা হয়। 1453 সাল তুর্কিদের হাতে পূর্ব রোম সাম্রাজ্য তথা বাইজেন্টাইনদের পতন। সুলতান প্রথম মোহাম্মদের পর ক্ষমতায় বসেন সুলতান দ্বিতীয় মুরাদ। দ্বিতীয় মুরাদ প্রায় 30 বছর 1421 থেকে 1451 পর্যন্ত শাসন করেন। তারপরে ক্ষমতায় বসেন দ্বিতীয় মোহাম্মদ। ইতিহাসে তিনি মোহাম্মদ দ্য কনকুয়ারার নামে পরিচিত। তার আমলেই পূর্ব বাইজেন্টাইন সভ্যতার রাজধানী কনস্টান্টিনোপলের পতন হয়। 1453 সাল পুরো বিশ্বের বুকেই একটি স্মরণীয় ঘটনা। বাইজেন্টাইন সভ্যতার পতন হয় মুসলিম তুর্কি খেলাফতের হাতে। একটা কথা মনে রাখা দরকার, খ্রিস্টান জগৎ প্রধানত 2 ভাগে বিভক্ত ছিল। যদিও পশ্চিম রোমান সভ্যতার পতন হয় 476 সালে, তবুও রোমান চার্চ শক্তিশালী ছিল পুরো খ্রিস্টান বিশ্বে। রোমান চার্চের বিকল্প চার্চ ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের গ্রিক অর্থোডক্স চার্চ। এই 2 চার্চের মধ্যে ব্যাপক রেষারেষি ছিল। ক্রুসেড চলাকালীন সময়ে রোমানদের হাতে একবার গ্রিক অর্থোডক্স চার্চ বিধ্বস্ত হয়েছিল। যাই হোক, 1453 সালে বাইজেন্টাইন সাম্রাজ্যকে ধ্বংস করে সেখানকার প্রধান গির্জাকে মসজিদে রূপান্তরিত করেন সুলতান মোহাম্মদ। আয়া সুফিয়া নামক গির্জাকে বলা হতো মাদার অফ অল ক্যাথিড্রাল। তারপর তুরস্কের জাতির জনক মোস্তফা কামাল আতাতুর্ক 1935 সালে সেই মসজিদকে আবার জাদুঘরে রূপান্তরিত করেন। বহু জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান গত কয়েকদিন আগে সেই জাদুঘরকে আবার মসজিদে রূপান্তরিত করেন। মসজিদে রূপান্তরিত হওয়ার পর 2020 সালের 24 জুলাই প্রথম জুমার নামাজ আদায় করা হয়। সুলতান সেলিম 1512 থেকে 1520। সুলতান সেলিমের আমলে তুর্কিরা এশিয়া ও আফ্রিকার অনেক এলাকা দখল করে। উত্তর আফ্রিকার মিশর, লিবিয়া, আলজেরিয়া এসব অঞ্চল দখল করেন। ইসলামের পবিত্র ভূমি মক্কা মদিনাও তুর্কিদের দখলে আসে। শুধু তাই নয়, সুলতান সেলিম নবগঠিত পারস্যের সাফাভিদ রাজবংশকেও গায়েল করেন। তিনি শিয়াদের ব্যাপকভাবে ঘৃণা করতেন বলে ইরানকে দখল না করে বরং তাকে নাপাক এলাকা হিসেবে গণ্য করে ইরান থেকে চলে আসেন। মুসলিম বিশ্ব সেই সময় 3টি গৌরবজনক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে: তুর্কির ওসমানী সালতানাত, পারস্যের সাফাভিদ রাজবংশ ও ভারতের মুঘল সাম্রাজ্য তৎকালীন বিশ্বের বুকে শক্তিশালী সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সোলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট 1520 থেকে 1566। মহান শাসক সুলতান সোলাইমানের আমলে তুর্কি সালতানাত তার সাফল্যের সর্বশিখরে আরোহণ করে। ইউরোপের বুলগেরিয়া, গ্রিস সহ প্রায় সমগ্র বলকান অঞ্চল, এশিয়ার ইরাক, সৌদি আরব, সিরিয়া এবং সমগ্র উত্তর আফ্রিকা তুর্কিদের শাসনাধীনে চলে আসে। পূর্বতন ওসমানী শাসকদের তুলনায় সোলাইমান আরেক নরম মেজাজের মানুষ ছিলেন। তবে একটা ব্যাপার লক্ষণীয়, পুরো পশ্চিম ইউরোপ জুড়ে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি এসব দেশগুলো যেভাবে
রেনেসাঁর আলোকে উদ্বুদ্ধ হয়ে জ্ঞান বিজ্ঞানের চর্চা করে এগিয়ে গেছে, তুরস্ক সে তুলনায় আর অগ্রসর হতে পারেনি। সুলতান সোলাইমান পরবর্তী সুলতানরা বিলাস ব্যসনে গা ভাসিয়েছে। তুরস্কের সবচেয়ে বড় শত্রু হিসেবে আবির্ভূত হয় রাশিয়া। রাশিয়ানরা ছিল গ্রিক অর্থোডক্স চার্চের অনুসারী। সম্ভবত সেই কারণেই তুরস্কের প্রতি অপরিসীম রাগ ছিল রাশিয়ার, যেহেতু তুরস্ক গ্রিক অর্থোডক্স চার্চ ধ্বংস করেছিল। শতাব্দীর পর শতাব্দী মূলত রাশিয়ার তৎপরতায় ও তুরস্কের নিজস্ব দুর্বলতার কারণে ইউরোপে একের পর এক ভূখণ্ড হারায় রাশিয়া। আশ্চর্যজনক হলেও সত্য, ব্রিটেন ও ফ্রান্স নিজ স্বার্থের জন্য সবসময় তুর্কি সালতানাতকে সাহায্য করেছে, কারণ এই দুই সাম্রাজ্যবাদী শক্তি চাইতো না রাশিয়া তুরস্ককে দখল করে ইউরোপে মাতব্বরি করুক। এমনকি তুরস্ককে বাঁচাতে গিয়ে ব্রিটেন ও ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধেও গিয়েছে 1853 সালে। সেই যুদ্ধ ইতিহাসে ক্রিমিয়ার যুদ্ধ নামে পরিচিত। প্রায় 3 বছর যুদ্ধ চলার পর রাশিয়ার পরাজয়ের মধ্য দিয়ে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। তুরস্ককে রাশিয়া উপাধি দেয় ইউরোপের রুগ্ন মানুষ নামে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে তুরস্ক ইউরোপ ও আফ্রিকাতে সব ভূখণ্ড হারায়। চীনের কথা। রাশেদ, তোমাকে চীনের ইতিহাস আলোচনা করার শুরুতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথকে একটু স্মরণ করতে চাই। তিনি একবার বলেছিলেন, এই জাতি যেদিন জাগবে সেদিন পৃথিবীর কেউ আর তার সাথে পাল্লা দিয়ে পারবে না। ব্যাপারটা কিন্তু আসলেই সেরকম। দেখো, হাজার হাজার বছর যাবৎ চীন শুধু জিমিয়েছে। যখন সংস্কার শুরু হলো 70 দশকের শেষ থেকে, তারপর থেকেই চীনের উত্থান একেবারেই অস্বাভাবিক গতিতে এগিয়েছে। ভারতীয় মিডিয়া হিংসা করে চীনকে উপাধি দিয়েছে ড্রাগন। বাবাজা, গত 2000 বছরে চীন যা করতে পারেনি তা করে ফেলেছে মাত্র গত 40 বছরে। একই তেলেসমাতি। রাশেদ জিজ্ঞেস করলো, তাহলে কি চীনের সভ্যতা বলতে কিছু ছিল না? সেই কবে বিশাল প্রাচীর তৈরি করে রেখেছিল, কাগজ আবিষ্কার করেছে সবার আগে। পৃথিবীতে সবার আগে সরকারি চাকরির জন্য পরীক্ষার প্রথাও তো চালু করেছে চীন। চীনকে এত ফেলনা বাবা কি ঠিক? সোহান বলল, আমি ফেলনা ভাবছি না, কিন্তু হাজার হাজার বছর ধরে চীন নিরুত্তাপ জীবন যাপন করেছে। কোনো দেশ দখল করতেও যায়নি, উল্টো বিশাল চীনকে যুগে যুগে বিপদে ফেলেছে ছোট ছোট রাজ্য ও দেশ। যা হোক, সব কাহিনীও বলবো তোমাকে। আমরা এখন চীনের ইতিহাসের উৎস খুঁজব। একে একে প্রাচীন চীনের রাজবংশগুলো। শাং রাজবংশ, খ্রিস্টপূর্ব 1600 থেকে খ্রিস্টপূর্ব 1046 সাল। বর্তমান কাল থেকে আরও 3500 বছর আগের কথা। চীনে কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠে। শাং যুগের মানুষ লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল। সমাজের শিকারী লোকজনও ছিল। ইয়াংসি নদীর অববাহিকায় গড়ে ওঠে এ সভ্যতা। এ সভ্যতা নিয়ে আমরা বেশি কিছু বলবো না। চু রাজবংশ, খ্রিস্টপূর্ব 1046 থেকে খ্রিস্টপূর্ব 249 সাল। শাং বংশকে উৎখাত করে চু রাজবংশ প্রতিষ্ঠিত হয় এ সময়ে। প্রায় 800 বছর স্থায়ী হয় এ সাম্রাজ্য। এই সময়ে জন্ম হয় চীনের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক কনফুসিয়াসের। তাওবাদের প্রতিষ্ঠাতা লাউৎজে এ আমলেরই মানুষ। সামরিক বিশেষজ্ঞ সানজু প্রতিপক্ষের উপর বিজয়ী হবার বিভিন্ন কৌশল নিয়ে বই লিখেছেন। চীন রাজবংশ, খ্রিস্টপূর্ব 249 থেকে খ্রিস্টপূর্ব 206 সাল। 249 খ্রিস্টপূর্বে চু রাজবংশের পতনের পর চীন রাজবংশের সূচনা হয়। এই সাম্রাজ্য স্বল্পকাল স্থায়ী হলেও এই বংশের নামানুসারে চীন দেশের নামকরণ হয়। এ বংশের সম্রাট শি হুয়াতি 30 বছর যুদ্ধ করে বিচ্ছিন্নতাবাদী রাজ্যগুলিকে নিজ নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং ঐক্যবদ্ধ চীনের সম্রাট হয়ে প্রথম সম্রাট উপাধি ধারণ করেন। তার আমলের সবচেয়ে বিখ্যাত কাজ হচ্ছে মহাপ্রাচীর নির্মাণ। চীনের পূর্ব দিকে ছিল হিমালয় পর্বত আর পশ্চিমে ছিল প্রশান্ত মহাসাগর, কিন্তু উত্তর সীমান্ত অরক্ষিত ছিল। যাযাবর লোকেরা প্রায়শই চীনের ভূখণ্ডে হানা দিত। তাই 6532 কিলোমিটার লম্বা এই প্রাচীরটি নির্মিত হয়। বলা হয়ে থাকে চাঁদ থেকে এই স্থাপনা দেখা যায়, যদিও এটা পুরোপুরি মিথ্যা। হান রাজবংশ, খ্রিস্টপূর্ব 206 থেকে খ্রিস্টাব্দ 220 সাল। চীন রাজবংশের পতনের পর হান রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রায় 400 বছর শাসন করে তারা। হান রাজবংশের আমলেই ভারত থেকে বৌদ্ধ ধর্ম চীনে এসে পৌঁছায়।
হান রাজবংশের পতনের পর বিশাল চীন আর ঐক্যবদ্ধ থাকতে পারেনি। চীনের রাজনৈতিক ঐক্য ভেঙে পড়ার সুবাদে বর্বর যোদ্ধা গোত্রগুলোর আক্রমণে চীন খণ্ড খণ্ড হয়ে পড়ে। অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে চীন। অনেকগুলো রাজবংশ চীনের বিভিন্ন অঞ্চল শাসন করে, তবে এই বংশসমূহের মধ্যে সুই, তাং, সং ও মিং বংশের খ্যাতি ছিল সর্বাধিক। তাং রাজবংশের কথা একটু আলাদা করে বলতে হয়। 618 খ্রিস্টাব্দে এ রাজবংশ প্রতিষ্ঠিত হয়। এই যুগে চীন সভ্যতার ইতিহাসে বারুদের উদ্ভাবন করে। মুদ্রিত বই ছাপানোর ক্ষেত্রে চীন ছিল সবচেয়ে অগ্রণী। চীনা ভাষায় প্রথম মুদ্রিত বই ছাপা হয় 864 সালে। তাস খেলার আবিষ্কার হয় সে সময়। 907 সালে তাং বংশের পতন হয়। অরাজকতা চলতেই থাকে। তখনই চীনের ইতিহাসে আবির্ভূত হয় মঙ্গলরা। চীনের শাসক হলেন মঙ্গল শাসক কুবলাই খান। দ্বাদশ শতাব্দী পর্যন্ত মঙ্গলদের কোনো জাতীয় সংগঠন ছিল না। বিখ্যাত মঙ্গল নেতা চেঙ্গিস খান সর্বপ্রথম মঙ্গল জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেন। চেঙ্গিস খানের ছিল 4 পুত্র। তার মৃত্যুর পর তৃতীয় পুত্র ওগেদায় মঙ্গলদের নেতা নির্বাচিত হন। ওগেদায়ের মৃত্যুর পর তার পুত্র কুয়ুক ও ভ্রাতুষ্পুত্র মাঙ্গু খান যথাক্রমে মঙ্গল নেতা নির্বাচিত হয়। মধ্যপ্রাচ্যে যখন আব্বাসি খেলাফত ধ্বংস করতে বের হন হালাকু খানের বাহিনী 1258 সালে, সে সময় মাঙ্গু খানের ভাই কুবলাই খান 1259 সালে চীনে মঙ্গল রাজবংশের প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত রাজবংশ ইউআন রাজবংশ নামে পরিচিত ছিল। কুবলাই খান বেইজিং শহরকে নতুন করে নির্মাণ করেন। কুবলাই খান চীনের উন্নত সংস্কৃতি দ্বারা আকৃষ্ট হয়েছিলেন। বিখ্যাত পর্যটক মার্কো পোলো তখন চীন ভ্রমণে আসেন। ভেনিসীয় নাবিক মার্কো পোলো 1271 সালে তার পিতা ও চাচার সাথে পর্যটনে বের হন এবং এক পর্যায়ে কুবলাই খানের দরবারে আসেন। 17 বছর তিনি কুবলাই খানের দরবারে উচ্চপদে আসীন হয়ে কাজ করেন। পরবর্তীকালে ইউরোপীয় বণিক সম্প্রদায় ও ধর্ম প্রচারকগণ মার্কো পোলোর নির্দেশিত পথেই চীন পরিভ্রমণ করেছিলেন। মার্কো পোলো চীন ভ্রমণ সম্পর্কে বই লিখেছিলেন, দ্য ট্রাভেলার্স নামক বইটি। কুবলাই খানের পর আরও 7 জন রাজা চীনের সিংহাসনে বসেন, কিন্তু কেউ সাম্রাজ্যকে রক্ষার জন্য প্রতিভাবর ছিলেন না। ধীরে ধীরে চীনে মঙ্গল বিরোধী হাওয়া বইতে থাকে। 1368 সালে কুবলাই খান প্রতিষ্ঠিত ইউআন রাজবংশের বিলুপ সাধন হয়। এবার ক্ষমতায় আসেন মিং ডাইনাস্টি। মিং ডাইনাস্টি 1368 থেকে 1644। মিং শাসকেরা চীনাদের হারানো শক্তি পুনরুদ্ধারের চেষ্টা করেন। রাজধানী বেইজিংকে নতুনভাবে গড়ে তোলেন। মিং ডাইনাস্টির আমলেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা চীনের দিকে নজর দেয়। পর্তুগিজরা 1520 সালে বেইজিংয়ে প্রতিনিধি পাঠায়, তবে এই যোগাযোগ খুব ফলপ্রসূ ছিল না। চীনাদের চোখে পর্তুগিজরা ছিল লুটেরা, অপহরণকারী আর হত্যাকারী। তাই তারা পর্তুগিজদের বলতো সমুদ্রের শয়তান। এর ফল হিসেবে চীনা সরকার বিদেশিদের অবাঞ্ছিত ঘোষণা করে। তবে পর্তুগিজরা দক্ষিণ চীনের ম্যাকাও অঞ্চলে বসতি গড়ার অনুমতি লাভ করে। এক পর্যায়ে ম্যাকাও পর্তুগিজদের কলোনি হয়ে পড়ে। 1999 সালে পর্তুগিজদের কাছ থেকে ম্যাকাও ফিরে পায় চীন। খ্রিস্টান ধর্ম প্রচারকগণ দূর প্রাচ্যে আসতে থাকে, তবে এরা কেউ চীন সম্রাটের কাছ থেকে কোনো সুবিধা পায়নি। তাই চীনে ইউরোপীয়রা কখনোই উপনিবেশ গড়তে পারেনি। রাশেদ জিজ্ঞেস করল, আবার হংকং নিয়ে ব্রিটেনের সাথে চীনের একটা ঝামেলা শোনা যায়, এটাও আমাকে একটু বুঝিয়ে বলো। চিং ডাইনাস্টি 1644 থেকে 1912। চীনের সর্বশেষ রাজবংশ হচ্ছে চিং রাজবংশ। 1912 সালে এই রাজবংশ উচ্ছেদ করেন চীনের জাতীয়তাবাদী নেতা সান ইয়াত-সেন। তবে এই রাজবংশের সময় চীন কোনো শক্তিশালী দেশ ছিল না, বরং বিভিন্ন দিক দিয়ে এমন লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয়েছিল যে তা আর বলার অপেক্ষা রাখে না। ইউরোপীয় উপনিবেশ শক্তি ও জাপানের কাছে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হতে হয় বিশাল চীনকে। এর মধ্যে ব্রিটেনের সাথে আফিমের যুদ্ধ ছিল অত্যন্ত কুৎসিত ঘটনা। চলো এবার সেই কাহিনী শুনি। ফ্রান্স সম্রাট নেপোলিয়ন ব্রিটিশদের একবার কটাক্ষ করে বলেছিলেন, দ্য ইংলিশ আর দ্য নেশন অফ শেক্সপিয়ার্স, মানে ইংরেজরা হচ্ছে দোকানদারদের জাত। আসলে ব্যবসায়িক উদ্দেশ্য সাধনের জন্য ব্রিটিশরা যে কত জঘন্য কাজ করতে পারে তার কোনো ইয়ত্তা নেই। ভারতবর্ষ দখল করার পর ব্রিটিশরা টনের টন আফিম চীনে চালান দিত। কলকাতা ও বোম্বাই নগরী থেকে
চীনের গুয়াংজুতে আফিম যেত। 1839 সালে চীন 1400 টন আফিমের একটি বড়সড় চালান বাজেয়াপ্ত করে। ব্রিটেন তার প্রতিবাদ করে ক্ষতিপূরণ চায়। চীন ব্রিটেনের এই অনৈতিক দাবি ও কুখ্যাত আফিম ব্যবসা বন্ধ করার উদ্যোগ নিতে চাইল। তার ফল হলো অত্যন্ত মর্মান্তিক। 1842 সালে চীনের সেনাবাহিনী গু হারল ব্রিটেনের কাছে। যুদ্ধে হেরে একের পর এক অপমানজনক চুক্তি মেনে নিতে বাধ্য করল আজকের পরাশক্তি চীনকে। নানজিং চুক্তি স্বাক্ষরিত হয়। চীন ব্রিটেনকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দেয়, হংকংকে চীনের হাতে তুলে দেয়। 1898 সালে হংকংয়ের দখলদারিত্ব নিয়ে 99 বছরের চুক্তি করে ব্রিটেন চীনের সাথে। হংকং হয় ব্রিটিশ শাসিত অঞ্চল। তবে 99 বছর পরে পরিস্থিতি বদলে যায় 1997 সালে। হংকংয়ের দখলদারিত্ব বজায় রাখার জন্য আর সাহস পায় হয়নি ব্রিটেনের। 1997 সাল থেকে চীন ব্রিটেনের কাছ থেকে হংকং বুঝে পায়, আর ব্রিটেন অনেকগুলো বাণিজ্য কুঠি স্থাপন করে ব্যবসা বাণিজ্য আরও চাঙ্গা করে। 1858 সালে আবার চীনের সাথে যুদ্ধ শুরু হয় ব্রিটেনের। এবার ব্রিটেনের সাথে যোগ দেয় ফ্রান্স। ব্রিটেন তখন ভারতের সিপাহী বিদ্রোহ দমনে অস্থির সময় কাটাচ্ছিল। চীনে ব্যবসা বাণিজ্য জোরদার করতে ইউরোপের দুই ঐতিহ্যবাহী সাম্রাজ্যবাদী হাত মেলায়। এবারও চীন পরাজিত হয়ে বিভিন্ন অপমানজনক চুক্তি মেনে নিতে বাধ্য হয়। দুটি আফিম যুদ্ধে পরাজিত হয়ে চীন যেভাবে একের পর এক অপমানের শিকার হয়েছিল তা মূলত পরাধীনতায় নামান্তর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীন এসব চুক্তিকে অস্বীকার করে নিজের মতো করে চলতে শুরু করে। ততদিনে বিশ্ব রাজনীতিতে ব্রিটেনের মোড়লগিরি শেষ।